ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু স্মিতারা কুকিং স্টুডিও। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো বাংলাদেশি রেসিপি, যেটা কিনা আমাদের বাঙালিদের ট্রেডিশনাল খাবার। এগুলো তৈরি করা খুবই সহজ। এগুলো লাঞ্চ বা ডিনারে আমরা এই খাবারগুলো খেয়ে থাকি। চলুন দেখে নিই রেসিপিগুলো। খাসির মাংস খেতে কার না ভালো লাগে। আলু দিয়ে ঝোল আর ভুনা মাংস যেটাই হোক না কেন কম বেশি সবারই ফেভারিট। গরম গরম ভাত বা পরোটা দিয়ে খাসির মাংস খাবার তুলনা হয় না। খাবার টেবিলে অনেকের প্রথম আকর্ষণ থাকে খাসির মাংসের দিকেই। সো আপনাদের জন্য আজ আমি খাসির মাংসের ভুনা রান্না করে দেখাবো। এখানে 1 কেজি পরিমাণ খাসির মাংস ওয়াশ করে নিয়েছি। মাংস কেনার সময় খেয়াল রাখবেন মাংসগুলো যেন মিডিয়াম কাট হয়। মাংস রান্না করার জন্য এখানে 1 কাপ পরিমাণ রান্নার তেল নিয়েছি। এখন একটি কড়াইয়ে 1 কাপ তেল ঢেলে দিচ্ছি। এর মধ্যে 8-9টা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে ভেজে নিব। পেঁয়াজগুলো গোল গোল করে কুচি করে নিয়েছিলাম। এখন সবগুলো পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিব। আমি এখানে পেঁয়াজের বেরেস্তা বানাবো, তাই পেঁয়াজগুলো লালচে বর্ণ ধারণ না করা পর্যন্ত ভাজতে থাকবো। আর পেঁয়াজগুলো অনবরত নেড়ে দিচ্ছি যাতে পেঁয়াজগুলো সমান হিট পায়। পেঁয়াজগুলো যখন বাদামি থেকে লালচে রং ধারণ করবে তখন এটি চুলা থেকে নামিয়ে নিব। হয়ে গেল বেরেস্তা ভাজা। এখানে আদা আর রসুন পেস্ট করে রেখেছি। আদার 1 ইঞ্চি পরিমাণ ও রসুন আস্ত বড় সাইজের নিয়ে এর খোসা ছাড়িয়ে ক্লিন করে নিয়ে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। এখানে 1 কেজি মাংস রান্নার জন্য 3 চা চামচ আদা রসুনের পেস্ট একটি বাটিতে নিয়েছি। এর মধ্যে দিব 1 চা চামচ লবণ। এখানে অন্য একটি বাটিতে 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া নিয়েছি। আর গরম মশলার মধ্যে নিয়েছি 2টি তেজপাতা, কিছু এলাচ, আর কিছু দালচিনির টুকরা। এখন একটি কুকিং প্যানে আদা ও রসুন বাটা দিয়ে মশলাটা তেলের মধ্যে কিছুক্ষণ কষিয়ে নিব। আদা রসুনের মশলা কষানো হয়ে গেলে ড্রাই মশলাগুলো অল্প পানি দিয়ে লিকুইড করে নিয়ে তারপর আদা রসুনের মিশ্রণে ঢেলে দিব। এতে করে মশলা পোড়ার সম্ভাবনা থাকে না। এরপর এক এক করে গরম মশলাগুলো দিয়ে দিব এর মধ্যে। 2টি তেজপাতা, 2টি দালচিনি আর 2টি এলাচ দিয়ে দিচ্ছি। পুরো মশলার মিশ্রণটি নেড়েচেড়ে মিশিয়ে নিব। মশলাগুলো ড্রাই না হওয়া পর্যন্ত কষাতে থাকব। মশলা কষানোর ফলে মাংসের স্বাদ দ্বিগুণ বৃদ্ধি পায়। আমরা যে খাবার বানাই তার স্বাদ আর গন্ধ বাড়াতেই শুধু মশলার ব্যবহার করি না। এর আরও কারণ হলো প্রতিটি মশলার মধ্যে বেশ কিছু ঔষধি গুণ আছে, যা খাদ্যকে শরীরের উপযোগী হয়ে উঠতে সাহায্য করে। একই সঙ্গে ওজন নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা, রসুন, আদা সবগুলোই দেহের অতিরিক্ত মেদ ঝরাতে দারুণ কাজে আসে। দারুচিনি ও আদা শর্করার মাত্রা বজায় রেখে খিদে কমাতে সাহায্য করে। কথা বলতে বলতে মশলাগুলো ভুনা হয়ে গেল। এবার এর মধ্যে দিচ্ছি কুচি করে কেটে রাখা একটা পেঁয়াজ। এবার পেঁয়াজগুলো মশলার সাথে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আমি এখানে 2 মিনিট সময় ধরে পেঁয়াজগুলো মশলার সাথে ভেজেছি। এবার এর মধ্যে টুকরো করে রাখা খাসির মাংসগুলো দিয়ে দিব। এবার মাংসগুলো মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি।
যত মাংস কষানো যায় তত মাংসের স্বাদ বেশি হয়। অনেকেই আছেন মাংস 2-3 মিনিট কষানোর পর পানি ঢেলে দিয়ে রান্না করেন। এটি করবেন না। চেষ্টা করবেন পানি না দিয়ে আগে মাংসগুলো 50% সিদ্ধ করতে। আপনার বাড়ন্ত বাচ্চাদের বেশি বেশি করে খাসির মাংস খেতে দিন, কেননা এতে ক্যালোরি, প্রোটিন, চর্বি রয়েছে। খাসির মাংসে থাকা লৌহ যা কিনা আমাদের শরীরে রক্ত স্বল্পতা প্রতিরোধ করে। বাড়ন্ত বা টিনেজারদের সমর্থ ও শক্তিশালী করে তুলতে খাসির মাংসের তুলনা নেই। তবে 85 গ্রামের বেশি মাংস খাবেন না। মাংসের সাথে টক দই, বোরহানি, সালাদ ইত্যাদি খাবার হজমের সহায়ক। যে প্যানে বেরেস্তা ভেজেছিলাম সেই প্যানে কিছু পানি নিয়ে গরম করে নিব। তারপরে সেই পানিটা মাংসের মধ্যে পুরো ঢেলে দিচ্ছি। এখন মাংসগুলো সেদ্ধ করে নিব। মিডিয়াম হিটে রেখে মাংসগুলো সিদ্ধ করে গলিয়ে নিব। তৈরি হয়ে গেল প্রোটিন ডায়েট খাসির মাংসের ঝোল। এখন এটি আমি প্লেটিং করে এর উপর বেরেস্তা ছিটিয়ে দিয়েছি। ভিউয়ার্স, রান্নাটি কেমন লাগলো কমেন্টসে জানাবেন আর নিজেরাও বাসায় ট্রাই করবেন। বাংলাদেশি গ্রাম্য স্টাইলে চিকেন কারি। হ্যালো হাংরি বার্ডস, এখন আমি আপনাদেরকে খুব সহজ ও সিম্পলভাবে গ্রাম্য পদ্ধতিতে রান্না করে দেখাবো চিকেন কারি। এটি বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে রান্না করা হয়। এখানে অত্যাধিক মাত্রায় কোনো মশলাই ব্যবহার করা হয় নাই, কেবলমাত্র কয়েকটি পুরো মশলাই যা কারিটিকে এত সুগন্ধযুক্ত এবং স্বাদযুক্ত করে তোলে। চলুন আর দেরি না করি, এখনই দেখে নিই বাংলাদেশি গ্রাম্য স্টাইলে চিকেন কারি তৈরির রেসিপিটা। প্রথমে একটি রান্নার পাত্র নিব, যেটাতে আমি মুরগির মাংস রান্না করব। এখন এই পাত্রটি গরম করে এর মধ্যে 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে টেলে নিব। চামচ দিয়ে নাড়তে থাকি। জিরা গুঁড়ো একটু লালচে ভাব চলে আসলে এটা নামিয়ে ফেলবো। টালা জিরের গুঁড়োটা এখন অন্য পাত্রে ট্রান্সফার করে রাখবো। এখন সেম পাত্রে অল্প পরিমাণ তেল দিব। তেল সামান্য গরম হয়ে এলে আমি মুরগিগুলো ছেড়ে হালকা করে ভেজে নিব। তেল গরম হয়ে গেলে আমি মুরগিগুলো ছেড়ে ভেজে নিব। এখন মুরগির মাংসগুলো তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিব হাফ টেবিল স্পুন পরিমাণ লবণ। এখন চিকেনগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিই।
মুরগির মাংসগুলো হালকা ভাজা হয়ে গেলে আমি এখন এটা চুলা থেকে নামিয়ে ফেলবো। নামিয়ে ফেলে এটা এখন আলাদা একটা পাত্রে ট্রান্সফার করব। এখন সেম পাত্রে সামান্য তেল দিয়ে গরম করে নিব। এখানে আমি কিছু গরম মশলা নিয়েছি দুটি ছোট এলাচ, একটি দারুচিনি, 3-4টা কালো মরিচ, 3-4টা লবঙ্গ, 2টা তেজপাতা, এখন সবগুলো গরম মশলা দিয়ে ভেজে নিব। গরম মশলা থেকে এক ধরনের অ্যারোমা সেন্ট বের হচ্ছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কুচি করে কেটে রাখা 4-5টা পেঁয়াজ। পেঁয়াজগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 2 চা চামচ আদা বাটা আর 4 চা চামচ দিব রসুন বাটা। এরপর এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। মশলাগুলো এখন ভালো করে কষিয়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়া, 1 টেবিল স্পুন মরিচ গুঁড়া, 1 টেবিল স্পুন ধনিয়া গুঁড়া, 1 টিস্পুন জিরা গুঁড়া। এখন মশলাগুলো নেড়েচেড়ে দিব। এখন এর মধ্যে আলুর টুকরোগুলো দিয়ে দিব। এখন নেড়েচেড়ে আলুগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিই। এখন এর মধ্যে মুরগি ভাজাগুলো দিয়ে দিব। এখন এটি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিই। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ পানি অ্যাড করব।
আর এর মধ্যে দিয়ে দিব কুচি করে কেটে রাখা কিছু কাঁচামরিচ। এখন আরেকবার নেড়ে চেড়ে মিশিয়ে দিব। ঢাকনা দিয়ে মাঝারি আঁচে মুরগি রান্না করব। এখানে মুরগি সিদ্ধ করার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করেছি, আর অলরেডি মুরগি যেহেতু পানি ছাড়বে সেজন্য আমি বেশি পানি অ্যাড করিনি। আর আপনি যদি দেখেন মুরগিটি পুরোপুরি সিদ্ধ হয়নি, গ্রেভি শুকিয়ে যাচ্ছে, তবে আপনারা অল্প অল্প করে পানি অ্যাড করতে পারেন। কিছুক্ষণ পর চেক করব মাংসটা গলছে কিনা। মাংসগুলো পুরোপুরি গলে নাই, তাই আরও 2 মিনিট সিদ্ধ হতে দিব। এখন আমি একটি চামচের সাহায্যে দেখব যে আলুগুলো গলছে কিনা। হ্যাঁ, আলু দেখেন ভেঙে গেছে, সো আলু গলে গেছে। শুকনো ভাজা জিরা গুঁড়ো ছড়িয়ে দিব সবার শেষে। এটি দেখতে যেমন লোভনীয় তেমনি খেতেও সুস্বাদু। এটি ভাত বা রুটির সাথে পরিবেশন করা যায়। পরিবেশন না হওয়া পর্যন্ত এটি গরম চুলার উপরেই রাখবো। সো ভিউয়ার্স, আপনারা উইকেন্ডে ছুটির দিনে বানিয়ে ফেলুন বাংলাদেশি গ্রাম্য স্টাইলে চিকেন কারি। আশা করি এটি নিউবিজদের জন্য অনেক হেল্পফুল হবে। Newbies can go ahead and give this recipe a try. পুরা ডিশটি ধীরে ধীরে মিডিয়াম আঁচে রান্না করা হয়েছে, যা এই চিকেন কারিটিকে অনন্য, সুস্বাদু এবং স্বাদযুক্ত করে তুলেছে। সৌন্দর্য এই রেসিপির সরলতার মধ্যে রয়েছে। এই রেসিপিটা অনেকটা নম্র ও জটিল নয়, কেননা এখানে কোনো প্রকার এক্সোটিক ফ্যান্সি ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করা হয়নি। এটি সাধারণ একটি রেসিপি যা ঘরে থাকা বেসিক কিছু ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করে প্রস্তুত করা হয়েছে। সো ফুড লাভার্স বন্ধুরা, আশা করি আপনারাও গ্রাম্য স্টাইলে রান্না করা চিকেন কারিটি পছন্দ করবেন। আর একবার বাসায় ট্রাই করেই দেখুন না গ্রাম্য স্টাইলে অনন্য সুস্বাদু চিকেন কারিটি। হ্যালো ভিউয়ার্স, আপনারা কি একই ধরনের খাবার খেতে খেতে বিরক্ত? তাহলে খাবারে একটু ভিন্নতা আনতে রান্না করে ফেলুন ডিমের কোরমা। ডিম কে না খায়? ডিম প্রেমিক মানুষ খুঁজলে সব ঘরে ঘরেই পাওয়া যাবে। আসলে ডিমের বিকল্প নেই। সকালের নাস্তা থেকে যে কোনো বেলায় ডিম দিয়েই চালানো যায়। চলুন আজকে খুব সাধারণ ও সহজভাবে ডিমের কোরমা বানিয়ে দেখাই। বাচ্চা থেকে মুরব্বীরা সবাই বেশ পছন্দ করবে। খুব সহজে আপনি এই কোরমা বানিয়ে দিতে পারেন। আশা করি সবাই পছন্দ করবেন। যারা নতুন রান্না করছেন তারা এই রান্নাটা করে প্রিয়জনকে চমকে দিতে পারেন। এটা গরম গরম পোলাও বা সাদা ভাতের সাথে খেতে দারুণ লাগে। চলুন দেখে নিই ডিমের কোরমা বানানোর রেসিপিটা। এখানে ডিমের কোরমা বানাতে নিয়েছি 2টা ডিম আর 2টা মিডিয়াম সাইজের আলু। এখন একটি সসপ্যানে অল্প পানি দিয়ে ডিম আর আলু সিদ্ধ করতে দিয়েছি। সিদ্ধ হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে ডিমের খোসা ছাড়িয়ে নিব। এখন একটি প্লেটে কিছু কাজু আর পিস্তা বাদাম নিয়ে পানিতে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা, আর তারপর এটি পেস্ট করে নিব। তারপর নিয়েছি 2টি তেজপাতা, একটি ডালচিনির টুকরা,
2টি লবঙ্গ, 2টি গোলমরিচ, 2টি এলাচ। আর নিয়েছি হাফ কাপ পরিমাণ হোমমেড টক দই। আর নিয়েছি 1 গ্লাস পরিমাণ দুধ, যেটা কিনা 100 ml হবে। আর নিয়েছি 1 চা চামচ পরিমাণ কেওড়া জল। আর এখানে নিয়েছি কুকিং অয়েল পরিমাণ মতো। এখন একটি বাটিতে 1 চা চামচ চিনি নিচ্ছি। অন্য একটি বাটিতে নিয়েছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া আর হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া। এখন পুরো ড্রাই মশলাগুলো পানি মিক্স করে লিকুইড পেস্ট করে নিচ্ছি। ভালো করে মশলাগুলো ব্লেন্ড করে নিতে হবে পানির সাথে, যাতে কোনো দলা না থাকে। হয়ে গেল মশলা লিকুইড পেস্ট তৈরি। এখানে আমি 2টি আলু ডুমো করে কেটে নিয়েছি। একটি বাটিতে 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা নিয়েছি, 1 চা চামচ আদা বাটা আর 2 চা চামচ রসুন বাটা নিয়েছি। এখানে আমি কিউব করে রেখেছি আদা আর রসুন বাটাগুলো। এখন ডিমগুলোতে হালকা লবণ মাখিয়ে রাখবো। এখন একটি পাত্রে সামান্য তেল দিয়ে তেল সামান্য গরম হলে এর মধ্যে গরম মশলাগুলো দিয়ে ফোড়ন দিয়ে নিচ্ছি। গরম মশলা ফোড়ন দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব কুচি করে কেটে রাখা 2টি পেঁয়াজ। এখানে আমি 2 ধরনের পেঁয়াজ ভাজবো। এই পেঁয়াজের অর্ধেকটুকু আমি গোল্ডেন ব্রাউন করে নিব আর অর্ধেক পেঁয়াজ দিয়ে আমি বেরেস্তা ভেজে নিব। পেঁয়াজগুলো ভালো করে নেড়েচেড়ে ভেজে নিই। পেঁয়াজ ব্রাউন করে ভাজা হয়ে গেলে আমি অর্ধেক পেঁয়াজ তুলে রেখেছি আর বাদবাকি পেঁয়াজগুলো এখন বেরেস্তা ভেজে নিব। এখন পেঁয়াজগুলো বেরেস্তার জন্য লালচে করে ভেজে নিচ্ছি। হয়ে গেল বেরেস্তা ভাজা। এখন একটি পাত্রে তুলে রাখবো বেরেস্তাগুলো। এখন সেম বেরেস্তা ভাজার প্যানে ডিমগুলো দিয়ে হালকা ভেজে নিচ্ছি। ডিমগুলো শুধু লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। ডিমগুলো উল্টিয়ে এপিট ওপিট করে ভেজে নিব। যারা নতুন বডি বানাচ্ছেন তাদের জন্য ডিম খাওয়া তো ম্যান্ডেটরি। শিশু থেকে বৃদ্ধ সব বয়সের জন্য ডিম একটি পুষ্টিকর খাবার। ডক্টররা বলেন যদি সুস্থ থাকতে চান প্রতিদিন একটি করে ডিম খান। একটি ডিমে 77 ক্যালোরি পাওয়া যায়। ডিম দীর্ঘ সময় শক্তি যোগায় ও ক্ষুধা কমায়। স্বাভাবিক হিসাবে ডিম আর দুধকে বলা হয় আদর্শ খাবার। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো একটি প্লেটে তুলে নিচ্ছি। সেম প্যানে 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। তারপর দিচ্ছি বাদাম বাটা। এখানে 2 চা চামচ বাদাম বাটা হয়েছে। এরপরে কিউব করে রাখা আদা রসুনের পেস্টগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলো একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো ভালো করে ভুনে নিচ্ছি যাতে মশলার মধ্যে কাঁচা গন্ধগুলো দূর হয়ে যায়। এভাবে 2 মিনিট মশলাগুলো লো ফ্লেমে ভেজে নিচ্ছি।
মশলাগুলো ভুনা হয়ে গেলে এর মধ্যে লিকুইড মশলাগুলো দিয়ে দিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো করে কাটা আলুর টুকরোগুলো, আর দিচ্ছি 1 চা চামচ লবণ। এই আলুগুলো এখন নেড়েচেড়ে মশলাগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। আলুটা অপশনাল, আপনারা চাইলে আলু বাদ দিতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিব 1 গ্লাস দুধ। দুধ দেওয়ার পর সবগুলো মিশ্রণ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি বাদামি করে ভেজে রাখা পেঁয়াজগুলো, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। এখন লিড বন্ধ করে দিয়ে 5 মিনিট কুক হতে দিব। পাঁচ মিনিট পরে লিড খুলে এর মধ্যে 2-3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে বেশিও দিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ টক দই। এখন আবার ভালো করে ডিমগুলো নেড়েচেড়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। ডিমের কোরমা কুক হয়ে এলে এর মধ্যে দিয়ে দিব ঘি। এখানে আমি 1 চা চামচ পরিমাণ ঘি দিয়েছি। লিড বন্ধ করে দিয়ে 1 মিনিট কুক হতে দিই। রান্না হয়ে গিয়েছে, এখন আমি ইন্ডাকশন চুলা বন্ধ করে দিব। আর সব শেষে মিশিয়ে দিব কেওড়া জল। এখন কেওড়া জল মেশানোর পর লিড বন্ধ করে কিছুক্ষণ দমে রেখে দিব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি ডিমের কোরমা। সো ভিউয়ার্স, আপনাদের কাছে কেমন লাগলো এই ব্যতিক্রমধর্মী রেসিপি অবশ্যই আমাকে জানাবেন। গবেষকদের মতে ডিমে 20টি খাদ্য গুণ আছে, তাহলে ডিম কেন খাবেন না? অবশ্যই আপনারা ডেইলি লাইফে ডিম খাওয়ার চেষ্টা করবেন। ডিমে আছে প্রোটিন, উপকারী ফ্যাট, কার্বোহাইড্রেট, কোলেস্টেরল, ভিটামিন B12, ভিটামিন A, ভিটামিন E, ভিটামিন D। তাই আপনার বাড়ন্ত শিশুকে ডেইলি একটি করে ডিম খাওয়ানোর চেষ্টা অবশ্যই করবেন। সবার শেষে ডিমগুলো প্লেটিং করে সার্ভ করব। আর এর উপরে ছড়িয়ে দিব বেরেস্তা। এই ডিমের কোরমাটা শুধু পোলাওই না, আপনি সাদা ভাতের সাথেও খেতে পারেন। ডিমের কোরমা বানানো শেষ, এখন চলে যাই অন্য একটা রেসিপিতে। হ্যালো ভিউয়ার্স, এখন আমি আপনাদের জন্য বেলে মাছের ঝোল রান্না করে দেখাবো। বেলে মাছ ছোট সাইজের হয়ে থাকে, কিন্তু খেতে অনেক সুস্বাদু আর মজাদার। আমাদের দেশে পুকুর, নদী, খাল, বিলে প্রায় বিভিন্ন জাতের ছোট বড় মাছ চাষ করা হয়ে থাকে। লাল মাংস খাওয়ার বিকল্প হিসেবে মাছ খাওয়া যেতে পারে, কেননা মাছে অনেক প্রোটিন, ভিটামিন A, D, B12, মিনারেল, ক্যালসিয়াম, আয়রন, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড থাকে। মাছ খেলে বডিতে হিমোগ্লোবিন তৈরি হয়। ডেইলি মাছ খেলে অ্যানিমিয়ার হাত থেকে বাঁচা যায়, ব্রেনের ডেভেলপমেন্ট হয়, হার্ট ডিজিজের রিস্ক কমে যায়। মাছে আবার প্রচুর পরিমাণে আয়োডিন থাকে,
যেটা বডিতে মিনারেলের সাপ্লাই দেয়। আয়োডিন থাইরয়েড কন্ট্রোলে বিশেষ ভূমিকা রাখে। আর বেলে মাছ মুখে রুচি বৃদ্ধিতে সহায়তা করে। যারা খাবারে একদম রুচি পান না তারা বেলে মাছ রান্না করে খেতে পারেন। একটা পুরাতন প্রবাদ আছে, সেটা হলো মাছে ভাতে বাঙালি। জি, সত্যিই তাই, আমরা মাছে ভাতে বাঙালি। আমাদের বাঙালিদের ঘরে ডেলি খাবার টেবিলে মাছের একটি পদ অবশ্যই থাকবে। তাহলে চলুন রান্না শুরু করা যাক। এখানে নিয়েছি কুচি করে রাখা 2টি পেঁয়াজ, 2টি ফালি করে কেটে রাখা টমেটো, কিছু ফ্রেশ ধনিয়া পাতা, কিছু কাঁচা মরিচ চিড়ে রেখেছি। এখন একটি বাটির মধ্যে 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ ঝালের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া আর পরিমাণ মতো লবণ। মশলাগুলো ভালো করে মিশিয়ে নিব একসাথে। তারপর এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা, এখন একটি প্যানে তেল গরম করে পেঁয়াজগুলো দিয়ে ভেজে নিব। পেঁয়াজগুলো হাই হিটে ভাজতে হবে। তেলের মধ্যে পেঁয়াজ ভাজার সময় পেঁয়াজগুলো সুন্দর করে নেড়েচেড়ে দিব, যাতে করে পেঁয়াজের মধ্যে সেই কাঁচা ভাবটা দূর হয়ে যায়। পেঁয়াজগুলো সামান্য লালচে করে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়। এখন বাটিতে যে মশলাটা রেখেছিলাম সেটা পানিতে গুলিয়ে অল্প অল্প করে দিয়ে দিব। এখন মশলাগুলো সামান্য নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে, যাতে রসুনের কাঁচা ভাবটা দূর হয়। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব ফালি করে রাখা টমেটোগুলো। এখন নেড়েচেড়ে টমেটোটা মশলার সাথে মিশিয়ে দিব। টমেটোটা কিছুক্ষণ ভাপে সিদ্ধ করে নিব। আমি বেলে মাছ কেটে ধুয়ে রেখেছিলাম, সেটা এখন এর মধ্যে দিয়ে দিব। সবগুলো মাছ এক এক করে মশলার মধ্যে ছেড়ে দিলাম। বেলে মাছ রান্না করতে অনেক কম সময় লাগে। মাছ কাঁচা থাকা অবস্থায় ভালো করে ভুনে নিতে হবে, কেননা মাছ একটু সিদ্ধ হয়ে গেলে এই মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এটি কাঁচা অবস্থায় ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখন মিডিয়াম আঁচে মাছগুলো জাল হতে দিই, আর এর মধ্যে দিয়ে দিব ফালি করে রাখা কাঁচামরিচগুলো, আর এর মধ্যে দিয়ে দিব 1 গ্লাস পরিমাণ পানি, আর এর উপরে কুচি করে কেটে রাখা ধনিয়া পাতা ছড়িয়ে দিব। পাঁচ মিনিট ধরে এটি কুক করতে থাকি। তৈরি হয়ে গেল অতি লোভনীয় ও সুস্বাদু বেলে মাছের ঝোল। গরম গরম ভাতের সাথে এটি পরিবেশন করুন। সো ভিউয়ার্স, কেমন লাগলো আমার রান্না বেলে মাছের ঝোল? কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন। আর আপনার বাসায় এই বেলে মাছের ঝোল অবশ্যই তৈরি করে খাবেন। এটি অত্যন্ত লোভনীয় ও সুস্বাদু। ছোটবেলা থেকে আপনার বাচ্চাকে অবশ্যই মাছ খাওয়ানোর অভ্যাস তৈরি করবেন,
কেননা মাছ ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে আর মাছের মধ্যে থাকা ভিটামিন এ চোখের জ্যোতি বৃদ্ধি করতে সাহায্য করে। হ্যালো ফুডিজ, এখন আমি আপনাদের ট্রেডিশনাল বাংলাদেশি রেসিপি লাউ দিয়ে চিংড়ি রান্না করে দেখাবো। লাউ চিংড়ি ফ্রেশ বাঙালি স্টাইলে তৈরিকৃত একটি সবজি। এটি লাউ ও চিংড়ি যোগে রান্না করা হয়ে থাকে। ইচ্ছে করলে অনেকে আলু অ্যাড করতে পারে। লাউ সামার সিজনে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। লাউয়ে পর্যাপ্ত পরিমাণে পানি থাকে, তাই গ্রীষ্মকালে প্রত্যেক বাঙালির ঘরে ঘরে এই খাবারটি প্রিফার করা হয়। চলুন ঝটপট রেসিপিটা দেখে নিই। এখন একটি বোলে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ ঝালের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া আর 1 চা চামচ জিরা গুঁড়া। এবার মশলাগুলোতে পানি অ্যাড করে লিকুইড পেস্ট তৈরি করে নিব। একটি স্পুনের সাহায্যে মশলাগুলো ভালো করে মিক্স করে নিই। এরপর আরও একটু পানি অ্যাড করব যাতে মশলাটা ভালো করে মিক্স করে নেওয়া যায়। আবারও স্পুন দিয়ে নেড়ে চেড়ে মশলাটা মিক্স করে নিব যেন কোনো লাম্পস না থাকে। আর নিয়েছি সামান্য তেল, যেটাতে আমি পেঁয়াজগুলো ফ্রাই করব। এখন এর মধ্যে 2টি কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে ভেজে নিব। পেঁয়াজগুলো এখন গরম তেলে ভালোভাবে ভেজে নিব যেন পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যায়। ভাজতে ভাজতে এক পর্যায়ে পেঁয়াজগুলো ব্রাউন কালার ধারণ করেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব লাউ আর টুকরো করে কেটে রাখা একটি আলু। এখন লাউ আর আলু সবজিটা ভালোভাবে তেলের সাথে মিক্স করে ভেজে নিব। 5 মিনিট ধরে লাউ আর আলু সবজিটা এভাবে তেলের মধ্যে দিয়ে ভাজতে থাকি। এভাবে লাউ আর আলু তেলের সাথে ভেজে নিলে লাউটা সিদ্ধ হতেও সময় কম লাগবে আর খেতেও হবে সুস্বাদু। আর এখানে কিছু মিডিয়াম সাইজের চিংড়ি নিয়েছি। চিংড়িগুলো মাথা থেকে খোসা ছাড়িয়ে নিতে হবে আর ভালো করে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিব। এখন চিংড়িগুলো তেলের মধ্যে দিয়ে লালচে করে ভেজে নিব। চিংড়ির এক পাশ ভাজা হয়ে গেলে উল্টিয়ে অন্য পাশেও ভেজে নিব। এখন তৈরি করা মশলাটা লাউয়ের মধ্যে আমি ছড়িয়ে দিব। মশলাগুলো নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এখন লাউ আর আলু সবজিটা ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা ভাবটা চলে যায়। লাউ এমন একটা সবজি যেটা ডাইজেশনে হেল্প করে, ইউরিনারি ইনফেকশন কমাতে সাহায্য করে। লাউ একটি স্মার্ট ভেজিটেবল, কেননা এটি ওজন কমাতে সাহায্য করে। এর মধ্যে ওয়াটার কন্টেন্ট 90%। গ্রীষ্মকালে লাউ শরীর ঠান্ডা রাখে। যাদের ঘুমের প্রবলেম আছে তাদের জন্য লাউ একটি উপকারী সবজি আর এটি হার্ট হেলদি রাখতে সাহায্য করে। যেই সবজির এত গুণ সেই সবজি না খেয়ে কীভাবে থাকা যায়? যারা লাউ খেতে পছন্দ করেন না তারা এভাবে তৈরি করে খেতে পারবেন। একবার ট্রাই করেই দেখুন না কেন, খেতে খুব মজা। কথা বলতে বলতে লাউ কষানো হয়ে গেল। এর মধ্যে স্বাদ মতো লবণ যোগ করব। এখন লাউ আর আলুর মধ্যে দিয়ে দিব চিংড়ি। চিংড়িটা সবজির সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর অ্যাড করছি 1 কাপ পরিমাণ পানি। লিড বন্ধ করে 2 মিনিট কুক হতে দিব। 2 মিনিট পর ফিরে আসলাম। হয়ে গেল আমার লাউ দিয়ে চিংড়ি রান্না। এখন এটি গরম গরম পরিবেশনের পালা। লাউ চিংড়ি সাধারণ মশলা ব্যবহার করে তৈরি করা হয়েছে, যেটা ভাত বা রুটির সাথে খেতে অনেক ভালো লাগবে।
চিংড়ি খেতে ভালোবাসেন না এমন মানুষ হয়তো খুব কমই পাওয়া যায়। চিংড়ি দিয়ে সবজি রান্না করার ফলে একটি ভিন্ন ফ্লেভার অ্যাড হয়েছে, যেটা খেতে অত্যন্ত সুস্বাদু ও লোভনীয়। আর চিংড়িতে প্রচুর কম ক্যালোরি থাকে, আর এর মধ্যে প্রোটিন ও সেলেনিয়াম আর হার্ট ফ্রেন্ডলি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, যেটা অত্যন্ত উপকারী। তাহলে বন্ধুরা, আজকেই রান্না করে ফেলুন লাউ দিয়ে চিংড়ির এই অত্যন্ত সুস্বাদু রেসিপিটা। হ্যালো ভিউয়ার্স, এখন আমি আপনাদের রান্না করে দেখাবো সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক ঘন্ট রেসিপি। কচু শাক ক্যালসিয়ামের আদর্শ এক উৎস, তবে আয়রনও থাকে প্রচুর পরিমাণে। কচু শাক অল্প বিস্তর সব দেশেই পাওয়া যায় বা খাওয়া হয়। এই কচু গাছ প্রাচীন সভ্যতার সাথে জুড়ে আছে, বলা যায় বহু প্রাচীন এক সবজি। কচু জলা জায়গায় খালবিল ও বনবাদারে জন্মায়। বাংলাদেশে এই সস্তা পুষ্টিকর খাদ্য এতদিন পর্যন্ত সবার শরীরে ক্যালসিয়ামের ঘাটতিজনিত নানা রোগ প্রতিরোধ করে আসছে। আজকাল অবশ্য দেশে অনেকেই নিয়মিত এই কচু শাক খেতে ভুলে যাচ্ছে। সহজলভ্য সস্তা জিনিস, তাই হয়তো এর এতটা মূল্য অনেকেই বুঝতে পারে না। আজকাল অনেকেরই কম বয়সে চুল পেকে যায় ভিটামিন ও পুষ্টির অভাবে, কারণ এই ধরনের সহজ ও পুষ্টিকর খাদ্য বাদ চলে গেছে ডায়েট থেকে। এতে শুধু ক্যালসিয়াম আয়রন থাকে তা শুধু না, এতে অনেক বেশি মাত্রায় ভিটামিন ও নানা খনিজ আছে। তার মধ্যে অন্যতম ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই, ফোলেট আর প্রচুর পরিমাণে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস আরও কত কি। তাহলে চলুন রান্না শুরু করা যাক। এখানে একটি বড় ইলিশ মাছের মাথা ব্যবহার করেছি কচু শাক ঘন্টতে। যারা নতুন রাঁধুনি তাদেরকে বলে রাখি, কচু শাক কাটা বা ধোয়ার সময় হাত চুলকাতে পারে, তাই এটি কাটার আগে সামান্য সর্ষের তেল হাতে মাখিয়ে তবেই কাটবেন বা গ্লভস পরে নেবেন। কচু শাকগুলোতে প্রচুর মাটি বা ময়লা থাকে, এর জন্য শাকগুলো লবণ মেশানো পানিতে কচলিয়ে কচলিয়ে ধুয়ে নেবেন। আমি এখানে কচু শাকগুলো 2-3 বার পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি। এখন এগুলো ধুয়ে আলাদা একটি পাত্রে রাখবো। আপনারা অনেকেই হয়তো জানেন না, 1 গ্লাস ফলের রসের যে পরিমাণ ভিটামিন থাকে কচু শাকে থাকে তার থেকে অনেক বেশি। তাই বাজারে জুস খাওয়ার থেকে নিত্য কচু শাক খাওয়া অনেক বেশি জরুরি। এখন 2টা বড় সাইজের পেঁয়াজ ও রসুনের খোসা ছাড়িয়ে বটি বা চাকুর সাহায্যে কুচি করে নিব। কুচি করে রাখা রসুন বা পেঁয়াজগুলো একটি বাটিতে তুলে রাখব। প্রয়োজন মতো এটি ব্যবহার করব। একটি বড় কড়াইয়ে 1 গ্লাস মতো পানি দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কিছু ফালি করে কাটা কাঁচামরিচ ও 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ফুটাতে থাকব। পানি ভালো মতো ফুটে এলে এখন এর মধ্যে কেটে ধুয়ে রাখা কচু শাক অ্যাড করব। কচু শাকগুলোতে প্রচুর পরিমাণে মাটি বা ময়লা থাকে, এজন্য শাকগুলো লবণ মেশানো পানিতে কচলিয়ে ধুয়ে নিতে হবে। এখন ওয়াশ করা কচু শাকগুলো আমি অল্প অল্প করে কড়াইয়ের মধ্যে ছেড়ে সিদ্ধ করে নিব। কচু শাকগুলো ভাপে সিদ্ধ করার পর কিন্তু কমে অল্প হয়ে যায়, তাই লবণ ব্যবহারের ক্ষেত্রে বুঝে শুনে অ্যাড করতে হবে। এখানে আমি 1 চা চামচ পরিমাণ লবণ অ্যাড করেছি, পরে দরকার হলে আরও অ্যাড করা যাবে। এখন শাকের মধ্যে সিদ্ধ করে রাখা ইলিশ মাছের মাথার অংশগুলো দিয়ে দিব। ইলিশ মাছের মাথা আলাদাভাবে সিদ্ধ করার সময় অল্প লবণ ও হলুদ ব্যবহার করেছি। এখন ইলিশ মাছের মাথাগুলো নেড়ে চেড়ে শাকের সাথে মিশিয়ে দিব। শাকের মধ্যে এখনও সামান্য পরিমাণ পানি রয়ে গেছে, তাই পানি না শুকানো পর্যন্ত জাল দিতে থাকি। এখন কচু শাকে ব্যবহার করব গোলানো আটা বা ময়দা। এর জন্য লাগবে হাফ কাপ পরিমাণ আটা বা ময়দা। এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে ভালো করে গুলিয়ে নিতে হবে আটা বা ময়দাটাকে। শাকের মধ্যে পানি শুকিয়ে এলে এর মধ্যে অল্প অল্প করে আটা গোলানো দিয়ে দিব।
আটা অনবরত নাড়তে হবে, না নাড়লে আটা দলা দলা হয়ে যায়। এখানে মিক্স করার জন্য চামচের পরিবর্তে আপনি ডাল ঘুটনি ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে বাদবাকি আটার গোলা মিশ্রণটা দিয়ে আবার নেড়ে চেড়ে নিব। এখন সিদ্ধ হয়ে গেল ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক ঘন্ট। এখন শাকটা বাগার দেওয়ার জন্য একটা পেঁয়াজ ও একটা রসুন কুচি করে রেখেছি। একটি ফ্রাইং প্যান গরম করে এর মধ্যে তেল দিয়ে পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে ব্রাউন কালার না আসা পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজগুলো অনবরত নেড়েচেড়ে ভাজতে হবে। যখন গোল্ডেন ব্রাউন কালার আসবে তখন এর মধ্যে কচু শাক দিয়ে দিব। এখন কচু শাক দেওয়ার পরে ভালো করে পেঁয়াজের সাথে মিক্স করে নিব। এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে জাল হতে দিই। বাগার দেওয়ার ফলে কচু শাকের টেস্ট দ্বিগুণ বৃদ্ধি পায়। এখন নেড়ে চেড়ে এটি 2 মিনিট পর্যন্ত জাল হতে দিই। কচু শাক মূলত আমার ফেভারিট খাদ্য তালিকার মধ্যে পড়ে। আমার এক খালা উনি গ্রাম অঞ্চলে থাকেন, যখন বেড়াতে আসেন তখন ওনার হাতে তৈরি করা কচু শাক এত দুর্দান্ত হয় যে বলে বোঝানো যাবে না। আমি তো বাটি ভর্তি শাক শুধুই খেয়ে ফেলি, এটি এত মজা। তাই ভাবলাম এবার খালা বেড়াতে আসলে ওনার দেওয়া রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। যেমন ভাবা তেমন কাজ। সো শেয়ার করে ফেললাম রেসিপিটা। 1 প্লেট ভাত নিমিষে খাওয়া যায় এই সুস্বাদু খাবার কচু শাক দিয়ে। কচু শাকে গলা চুলকাতে পারে, তাই রান্না করার সময় অল্প তেঁতুল দিয়ে রান্না করবেন, বা যখন ভাতের সাথে খাবেন তখন এর উপর লেবু চিপে পরিবেশন করবেন। বন্ধুরা, আমার এই কচু শাক রান্না দেখে হয়তো আপনাদের জিভেও পানি চলে এসেছে, এটাই স্বাভাবিক। তাহলে দেরি না করে আজই বানিয়ে ফেলুন সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক ঘন্ট রেসিপিটা। হ্যালো ভিউয়ার্স, এখন আমি আপনাদের আরও একটি চমৎকার দেশি রেসিপি করে দেখাবো। সেটি হলো সজনে ডাঁটার ঝোল। এটি গ্রীষ্মকালীন একটি সবজি, এটি অনেকেরই বেশ প্রিয় একটি সবজি। চলুন তাহলে দেখে নিই রেসিপিটা। এখানে আমি বাজার থেকে 1 আঁটি ফ্রেশ সজনে ডাঁটা কিনে এনেছি। এটা 500 গ্রাম মতো হবে। প্রথমে সজনের ডাঁটার খোসা ছিলে নিব। গাছের সাথে যে অংশটা লেগে থাকে সেটা বাদ দিয়ে নিব। সজনে ডাঁটা বাজার থেকে আনার সাথে সাথেই আমরা রান্না করি না। এটা সংরক্ষণ করতে হলে একটা ভেজা টাওয়েলে প্যাঁচায় জড়িয়ে রাখতে হবে, তাহলে সজনের ডাঁটাগুলো শুকাবে না। এভাবে চাকুর সাহায্যে এক এক করে ডাঁটাগুলো ছাড়িয়ে নিব। সজনের ডাঁটা সুপারফুড হিসেবে পরিচিত। এটি স্বাস্থ্য সুরক্ষায় বেশ প্রয়োজনীয়। এতে ভিটামিন বি কমপ্লেক্স, ক্যালসিয়াম, জিঙ্ক, আয়রন আছে। সজনে ডাঁটা ঠান্ডা, জ্বর, কাশি উপশম করে। সজনে ডাঁটা উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে। সজনে ডাঁটায় প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে। এটি ডায়াবেটিক রোগীদের জন্য অনেক উপকারী। সজনে ডাঁটায় থাকা প্রদাহ বিরোধী অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি অ্যালার্জি প্রতিরোধ করে। এটি লিভার ও কিডনি সুরক্ষিত রাখে। শরীরে বাড়তি ওজন কমাতে সাহায্য করে, তাই আপনার খাদ্য তালিকায় এই সজনের তরকারি রাখতে পারেন। কথা বলতে বলতে সবগুলো ডাঁটা এভাবে ছেলা হয়ে গেল। এখন এটি পানির মধ্যে দিয়ে ওয়াশ করে নিব। সবগুলো ডাঁটা এক এক করে পানির মধ্যে দিয়ে দিব।
ডাটাগুলো ওয়াশ করার পরে একটি পাত্রে তুলে নিব। এখানে নিয়েছি 1 চা চামচ আদা বাটা, 2টা বড় পেঁয়াজ কুচি, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ ঝালের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ। রান্নার জন্য এখানে আমি সয়াবিন তেল নিয়েছি আর 3 কাপ পরিমাণ পানি। এখন একটি কুকিং প্যানে সবগুলো সজনের ডাঁটা দিয়ে দিব আর একটু হাত দিয়ে সবগুলো ডাঁটা ছাড়িয়ে দিব। এরপর এর মধ্যে 1 চা চামচ আদা বাটা দিয়ে দিব, 2টা পেঁয়াজ কুচি দিব, জিরা গুঁড়া দিব, ধনিয়া গুঁড়া, ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ। আর দিব পরিমাণ মতো তেল। তেল দেওয়ার পরে এটি হাত মাখা করে নিই। এখন আমি ডাঁটার সাথে পুরো মশলাটা মাখাই নিব। তারপরে এর মধ্যে 3 কাপ পানি দিয়ে দিব। আমি এখন কাপটাও দেখিয়ে দিচ্ছি। এখন লিড দিয়ে ঢেকে এটা কুক হতে দিব যতক্ষণ পর্যন্ত না ডাঁটা সিদ্ধ হয়। ডাঁটাগুলো সিদ্ধ হতে কিছু সময় লাগবে। 10 মিনিট পর লিডটা খুলে দেখব ডাঁটাগুলো সিদ্ধ হয়েছে কিনা। ডাঁটাগুলো অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল সজনে ডাঁটার ঝোল। এটি একটি অসম গ্রীষ্মকালীন সবজি। সজনে ডাঁটার এত ঔষধি গুণ যেটা বলে শেষ করা যাবে না, কিন্তু এটা আমাদের দেশে একটি সহজলভ্য সবজি। তাই দেরি না করে আপনারাও বাসায় তৈরি করে ফেলুন সজনে ডাঁটার ঝোল। আর কেমন লাগলো আমার তৈরি এই রেসিপি আপনারা কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। হ্যালো এভরিওয়ান, এখন আমি আপনাদের দুধ সেমাই বানিয়ে দেখাবো। দুধ দিয়ে রান্না করা হয় এই সেমাই, তাই এর নাম হয়েছে দুধ সেমাই। সেমাই রান্না করা খুব সহজ। অনেক পরিবার এখন ঈদ ছাড়া সেমাই রান্না খুব বিশেষ একটা করেন না। বছরে একবার সেমাই রান্না করা হয় বলে অনেকেই রান্নার সময় তালগোল পাকিয়ে ফেলেন। তাই আজ আপনাদের জন্য সহজভাবে সেমাই রান্না করে দেখাবো। দুধের সেমাই বানানোর জন্য এখানে আমি প্যাকেটের কুলসন সেমাই ব্যবহার করেছি। সেমাই কেনার সময় লালচে রোস্টেড সেমাইগুলো কিনবেন, এতে করে সেমাই বেশি ভাজা লাগে না আর খেতেও হয় সুস্বাদু। সেমাইগুলো হাত দিয়ে টুকরো টুকরো করে যতদূর সম্ভব ভেঙে নিয়েছি। আপনারাও এভাবে ভেঙে নেবেন। এখন সেমাইগুলো একটি কড়াইয়ে দিয়ে ভেজে নিব। এখানে আমি চুলার আঁচ মিডিয়াম রেখে ভেজে নিয়েছি।
আপনারাও চেষ্টা করবেন চুলার আঁচটা মিডিয়াম রেখে ভাজতে। বেশি হিটে ভাজলে সেমাই পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আমি অনবরত এপিট ওপিট করে সেমাইগুলো নেড়ে চেড়ে দিচ্ছি যাতে সব দিকে সমানভাবে ভাজা হয়। সেমাইগুলো লালচে করে ভেজে নিব। সেমাইগুলো ভাজা হয়ে গেল। এখন ভাজা সেমাইগুলো একটি পাত্রে তুলে রাখব। এখন এখানে কিছু কিশমিশ, পেস্তা বাদাম, কাজু বাদাম, চীনা বাদাম নিয়েছি। এখন সবগুলো বাদাম আর কিশমিশ পানিতে 1 ঘন্টা ভিজিয়ে রাখব। সেমাই বানাতে লাগবে কিছু এলাচ আর লাগবে কিছু তেজপাতা। এখন কড়াই খাঁটি গাওয়া ঘি দিয়ে ভিজিয়ে রাখা চীনা বাদামগুলো ভেজে নিব। চীনা বাদামগুলো ভাজার আগে কুচি কুচি করে কেটে রেখেছিলাম। বাদামগুলো অনবরত নেড়ে চেড়ে বাদামি না হওয়া পর্যন্ত ভাজতে থাকব। খেয়াল রাখতে হবে যেন বাদামগুলো পুড়ে না যায়। বাদামগুলো ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে পেস্তা বাদাম আর কিশমিশ দিয়ে দিব। এখন চুলার আঁচটা একদমই লো ফ্লেম করে নিব যাতে কিশমিশ আর কাজু বাদাম পুড়ে না যায়। সবগুলো কিশমিশ আর বাদাম ভাজার পরে আমি এগুলো অন্য একটা পাত্রে উঠিয়ে নিয়েছি। কড়াইয়ে 1 টেবিল চামচ ঘি দিয়ে এর মধ্যে 2টা তেজপাতা আর 3টা এলাচ দিয়ে দিব। এখন ঘিয়ের সাথে হালকা করে গরম মশলাগুলো ভেজে নিচ্ছি। এখন কড়াইয়ের মধ্যে ভাজা সেমাইগুলো দিয়ে দিচ্ছি। সেমাই পুরো প্যাকেটে 200 গ্রাম সেমাই থাকে, আমি পুরো সেমাইটা ব্যবহার করিনি। আমি এখানে অর্ধেকটা মানে 100 গ্রাম সেমাই ব্যবহার করেছি। সেমাইগুলো এখন ঘিয়ের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সেমাইগুলো আরও 2 মিনিট ঘিয়ের সাথে ভেজে নিব। সেমাইগুলো এবারও কিন্তু লো ফ্লেমেই ভাজতে হবে। সেমাইগুলো এভাবে ঘিয়ের সাথে ভেজে নিলে দুধ সেমাই বানানোর পরে সেমাইগুলো খেতে অনেকই মজাদার হয়। এখন সেমাইয়ের মধ্যে চিনি অ্যাড করব। এখানে যতটুকু সেমাই ততটুকু চিনি অ্যাড করতে হবে। আপনারা চাইলে সেমাইগুলো কাপের মধ্যে নিয়ে মেজারমেন্ট করে নিতে পারেন। এক্ষেত্রে চিনি দেওয়ার জন্য সুবিধা হবে। যতটুকু সেমাই ততটুকু চিনি। আবার যারা কম চিনি খান তারা কম চিনিও অ্যাড করতে পারেন। সেমাইগুলো চিনির সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। সেমাই বানাতে এখানে আমি 500 ml গরুর খাঁটি দুধ ব্যবহার করছি। আপনারা যদি খাঁটি গরুর দুধ না পান তবে আপনারা পাউডার দুধ লিকুইড করে নিয়ে ব্যবহার করতে পারেন। এখন পুরো দুধ সেমাইয়ের মধ্যে দিয়ে দিব। আমি এখানে কাঁচা দুধ ব্যবহার করেছি, আপনারাও কাঁচা দুধ ব্যবহার করবেন। দুধটা ব্যবহারের আগে আমি স্ট্রেনার দিয়ে দুধটা ছেঁকে রেখেছি। এখন এর মধ্যে ভেজে রাখা কাজু আর কিশমিশ দিয়ে দিচ্ছি। এখন পুরো মিশ্রণটি নেড়েচেড়ে দিচ্ছি। দুধ আর সেমাইয়ের মিশ্রণটা এখন হাই হিটে জাল হতে দিই। দশ মিনিট জাল দেওয়ার পর দুধ ফুটতে শুরু করেছে। সেমাই অর্ধেক দুধ অলরেডি অ্যাবজর্ব করে ফেলেছে। আর দেখুন কি সুন্দর দুধে বলক উঠছে সেমাইয়ের মধ্যে থেকে।
এখন আমি সেমাইগুলো হালকাভাবে নেড়েচেড়ে দিব। রেডি হয়ে গেল বাংলাদেশি ট্রেডিশনাল দুধের সেমাই। এর উপরে আবার কিছু পরিমাণ ঘি ছড়িয়ে দিব। এখন নেড়েচেড়ে দুধের সেমাইয়ের সাথে ঘি মিক্স করে নিব। 2 মিনিট লিড বন্ধ করে দিয়ে গরম আঁচে রাখব। তৈরি হয়ে গেল মজাদার দুধের সেমাই। এবার আমি প্লেটিং করে দেখাবো। অতি যত্ন সহকারে রান্না সেমাই কে না খেয়ে থাকতে চাইবে। আপনিও বানিয়ে ফেলুন আপনার পরিবার পরিজনদের জন্য। আঙ্গুল চেটেপুটে খাবে আর বলবে আরও দাও। আমার মতে মিষ্টি জিনিস খেতে কোনো অকেশন লাগে না, তাই কোনো অকেশন ছাড়াই বানিয়ে ফেলুন এই সুস্বাদু দুধের সেমাই। কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো আমার এই রেসিপিটি। আর রেসিপিটি ভালো লাগলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।